লভ্যাংশের যে হিসাবটা, সেখানে আসলে তরুণ প্রজন্মের এবং বিশেষ করে কর্মক্ষম যে শ্রমশক্তি, এটা যদি কোনো দেশের জনসংখ্যার 60%-এর বেশি থাকে, তখন বলা হয় যে একটা জনমিতিক লভ্যাংশ সেই দেশটা সেই ফেজ পার করছে। আমরা 12 সালে এই ফেজে ঢুকেছি। আমরা এই ফেজে 40-42 সাল পর্যন্ত এই ফেজে আমরা থাকবো। এখন এটা তো একটা হিসাব, কিন্তু সেই হিসাবটাকে আমরা আসলে কিভাবে কাজে লাগাবো? এটা একটা অনুকূল পরিবেশ আমাদের আছে, কিন্তু সেটাকে কাজে লাগানোর জন্য যে আয়োজনগুলি দরকার, সেই আয়োজনগুলির জায়গাটা কিন্তু খুবই খুবই কম গুরুত্ব দিয়ে বাংলাদেশে দেখা হয়েছে। এবং আমাদের জনসংখ্যা নিয়ে যে পরিকল্পনা, আমাদের তরুণ প্রজন্ম নিয়ে যে পরিকল্পনা, তার মধ্যে আসলে এই সময়টাকে কাজে লাগানোর বিশেষভাবে বিশেষ কোনো পরিকল্পনা সেটা কিন্তু দেখা যায় না। ওভারঅল বাংলাদেশের সুস্বাস্থ্য যদি নিশ্চিত করতে হয়, তাহলে তো আসলে স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করতে হবে। সেখানে আসলে ওই বিষয়টা কিন্তু খুবই দুঃখের যে বাংলাদেশ হচ্ছে শুধু দক্ষিণ এশিয়ায় না, এশিয়ায়ও না, বাংলাদেশ হচ্ছে পৃথিবীর মধ্যে দ্বিতীয় দেশ যেটা স্বাস্থ্য খাতে সবচেয়ে কম বরাদ্দ দেয়। আমাদের উপরে আছে শুধু বেনিন নামে একটা দেশ, সে বোধহয় 0.32% দেয় জিডিপির স্বাস্থ্য খাতে, আমরা দেই 0.4, এবং আমাদের পরে আছে হাইতি, আমাদের চেয়ে সেটা আবার 0.02% বেশি দেয়, সে হচ্ছে জিডিপির 0.42% বরাদ্দ করে। মানে আমরা বিশ্বের দ্বিতীয় কম বরাদ্দ দেয়া দেশ স্বাস্থ্য খাতে। প্রজনন স্বাস্থ্যর বিষয়ে অবশ্যই পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে। প্রজনন স্বাস্থ্য মানে কিন্তু শুধুমাত্র একটা যৌন ক্রিয়া বা যৌনতা সম্পর্কিতই নয়, আমার নিজের শরীরটাকে চেনার জন্যও কিন্তু আসলে এই শিক্ষাটার খুবই গুরুত্ব রয়েছে এই মানসিক স্বাস্থ্য নিয়ে। সেখানে আমরা মনে করি যে পাঠ্য বইতে মানসিক স্বাস্থ্যের বিষয়টা অন্তর্ভুক্ত করাটা দরকার প্রজনন স্বাস্থ্যের পাশাপাশি, এবং এটা অনেক ক্ষেত্রে কিন্তু কিছুটা ইন্টার রিলেটেডও। তো সেই মানসিক স্বাস্থ্যের জায়গাগুলিকে আমরা মনে করি যে বিশেষ একটা গুরুত্ব তরুণ প্রজন্মের সুস্বাস্থ্য নিয়ে যদি আমরা চিন্তা করি সেখানে দেয়া দরকার। আবার সমৃদ্ধির জায়গাটাতে যদি কথা বলতে হয়, তাহলে আসলে প্রথমত বৈষম্যটা দূর করার জায়গাটাতে খুবই মনোযোগ দেওয়া দরকার। আমাদের দেশে নারীরা হচ্ছে এখন 51%, পুরুষের সংখ্যাটা হচ্ছে 49%। নারীদের হাতে সম্পদ আছে, এটা 6% বলা হয় গ্লোবালি, কিন্তু আমাদের দেশের বাস্তবতাটা হয়তো আরও কম, এবং সেই নারীরাও হয়তো খুবই প্রিভিলেজড ক্লাস থেকে আসা, যাদের কিছু সম্পত্তি আছে, এবং সেই সম্পত্তির অধিকার না থাকার কারণে কিন্তু এই তরুণ প্রজন্মেরও তো একটা অর্ধেকের বেশি অংশ নারী। এই জুলাই অভ্যুত্থানেও তো আমরা দেখলাম যে নারীরাই কিন্তু একটা বড় রোল প্লে করেছে, অর্ধেকের বেশি জায়গায় নারীরা। কিন্তু পরে আবার নীতি নির্ধারণের জায়গায় বা নেতৃত্বের জায়গায় যখন আসলো, তখন কিন্তু সেই নারীরা কিছুটা পর্দার আড়ালে চলে গেল। আমাদের মুক্তিযুদ্ধের সময় আমরা যেরকম দেখেছি নারীদেরকে বীরাঙ্গনা বানিয়ে বাতিল করে দেওয়া হয়েছে, তারা মুক্তিযুদ্ধের কোনো গৌরব তাদের সাথে যুক্ত করা হয়নি। সেরকমভাবেই আমরা দেখেছি যে এখানে জুলাই অভ্যুত্থানেও আসলে নারীদের যে নেতৃত্বের জায়গাটা, বিপুল অংশগ্রহণ, সেটা কিন্তু আসলে পরবর্তীতে খুব ভালো রিকগনিশন পেয়েছে এরকম না।